ক্ষুদিরামেরা। ওরা ছিল জমিদারের ল্যাঠাল, যেরকম ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের হাসিনার ল্যাঠাল। যে জমিদার ব্যবস্থায় আপনার পূর্বপুরুষদের বঞ্চিত করে রাখা হইতো, এই সশস্ত্র গ্রুপের লোকজন সেই জমিদারদের ভাড়াটে সন্ত্রাসী। তারা তো আপনার পূর্বপুরুষদের স্বার্থের বিরুদ্ধের লোক। এই জমিদার শ্রেণী তো কখনো আপনার পূর্বপুরুষদের বাঙালি বইলাই স্বীকার করে নাই, মান্যতা দেয় নাই। সেই জমিদার শ্রেণীর ঔরসে আজকাল বাংলা ভাষা শিল্প সংস্কৃতি গড়ে উঠছে। সেটা খুব ভালো কথা, কিন্তু জমিদার হিন্দু তো আপনার এক্সক্লুড কইরা হিসাবের বাইরে রেখা এই বাংলা ভাষা শিল্প সংস্কৃতির পতন ঘটাইছিল। যে প্রীতিলতার সূর্য সেনের আপনি হিরো বানাইতে চান, তাদের অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপগুলো তো কখনো আপনাকে গোনাতেই ধরে নাই। আপনি তো মুসলমান হলে ঢুকতেও পারতেন না অনুশীলন যুগান্তরে। শুধু তাই না, এরা তো আপনারই স্বার্থ বিরোধী। সাধারণভাবে ঢাকাকে রাজধানী করার বিরোধী একটা আন্দোলন ছিল। চান্স পাইলে এরা প্রীতিলতা, ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের নিয়ে আপনার তথাকথিত প্রগতির কাঁচা আবেগ টক বগায় ফুটতে থাকে। সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতার নামে কোনো স্মারক বাংলাদেশে থাকবে না। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নিয়ে রমাপ্রসাদ ভাস্কর একটা প্রবন্ধ লিখছিলেন। প্রবন্ধটার নাম বঙ্গভঙ্গ এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এই প্রবন্ধে সে আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে রঠার ভূমিকার বিস্তারিত বর্ণনা আছে। পূর্ব বাংলার চাষা মুসলমানদের জন্য যে এক আলাদা রাজ্য হচ্ছে, এটা কলকাতার বাবুরা মেনে নিতে পারে না। এই জন্যই তাদের এত হাউকাউ আন্দোলন, সন্ত্রাসী কর্মকাণ্ড। ওই আন্দোলনের সময় 25শে আগস্ট 1905 সালে কলকাতার টাউন হলে একটা সভা অনুষ্ঠিত হয়। সেটা ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা প্রবন্ধ পাঠের আসর। বাবুরা নাম দিছিল অবস্থা এবং ব্যবস্থা। ওই আসরে রবীন্দ্রনাথ তার সদ্য রচিত আমার সোনার বাংলা গানটা প্রথম পরিবেশন করে। বাবুরা রঠাকে বঙ্গভঙ্গ আন্দোলনের চারণ কবি হিসেবে নিযুক্ত করে। রঠা উত্তেজিত মাসখানেকের মধ্যে 20 থেকে 25টা উত্তেজনাকর গান রচনা করে ফেলে। এরপর 27শে সেপ্টেম্বর রঠার সভাপতিত্বে 18/4 অক্রুর দত্ত লেনে একটা সভা অনুষ্ঠিত হয়। সেখানে রঠা সর্বপ্রথম রাখি বন্ধন প্রথা চালু করার প্রস্তাব দেন এবং এই উপলক্ষে রাখি সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটা রচনা করেন। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। 50,000 কণ্ঠে উচ্চারিত বন্দে মাতরম ধ্বনির মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতির অভিভাষণ পাঠ করেন। বাংলায় সেটা রবীন্দ্রনাথ পাঠ করেন। রবীন্দ্রনাথ তাদের মধ্যে ছিলেন এবং তার নতুন গান ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে গাইতে থাকেন। এরপর রবীন্দ্রনাথ তার আর একটা গান ধরেন, তা হইল বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। এরপর 1905 সালের আশ্বিন মাসে, মানে সেপ্টেম্বর অক্টোবর সংখ্যায়, রবীন্দ্রনাথ কার্তিক সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় রঠা প্রথম আমার সোনার বাংলা গানটা পাবলিশ করেন, প্রকাশ করেন। এই বঙ্গদর্শন পত্রিকার একটা বিশাল ইতিহাস আছে। কি সেই ইতিহাস? এই পত্রিকা 1872 সালে প্রথম সম্পাদনা করে বের করে বাংলা সাহিত্যের সবচেয়ে কুখ্যাত ইসলামোফোব আর হিন্দুত্ববাদীদের গডফাদার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম তার উপন্যাসগুলো এই পত্রিকায় সিরিয়াল আকারে পাবলিশ করত। এইখানে 1882 সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় বঙ্কিমের উপন্যাস আনন্দমঠ। এই আনন্দমঠে বঙ্কিম হিন্দুত্ববাদীদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম প্রথম কম্পোজ করে প্রকাশ করেন। পুরা উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের খেদানো। পুরা পত্রিকাটা ছিল ইসলামোফোবিয়ার একটা পাত্র। এইখানে 1884 সালে বঙ্কিম আরেকটা প্রবন্ধ প্রকাশ করে বাংলার কলঙ্ক নামে। মুসলমানদের গালিগালাজ করাইছিল সেই প্রবন্ধের মূল থিম। এরকম বহু লেখা প্রকাশিত হয় এই পত্রিকাতে। পুরা কলকাতার ভদ্রলোক সমাজে এই পত্রিকা গোগ্রাসে গিলত। তাদের ওয়ার্ল্ড ভিউ প্রচার করছে এইটা। রঠা ছোটবেলাতে গোগ্রাসে সমস্ত গল্প গিলত। রঠার নিজের মুখেই শোনেন তার আত্মজীবনীতে কি লিখেছে। অবশেষে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল। একে তো তাহার জন্য মাসান্তের প্রতীক্ষা করিয়া থাকিতাম, তাহার পরে বড় দলে পড়ার শেষের অপেক্ষা করা আরো বেশি দুঃসহ হইত। এইরকম একটা কুখ্যাত ইসলামোফোব বাংলার মুসলমানকে গালিগালাজ করা পত্রিকাকেই রঠা বাইছে নিলেন আমার সোনার বাংলা গান পাবলিশ করার জন্য, প্রকাশ করার জন্য। আর রঠা এই বঙ্গদর্শন পইরা বড় হইছে। তাহলে ওর ভিতরে কি আছে সেটা বুঝে দেখেন। এই হচ্ছে কচুক্ষেতির স্বল্প জ্ঞানের ন্যাশনাল ভ্যালুজ, এইটার ইতিহাস। এই গানকে যে এখনো জয় বাংলা করা হয় নাই, সেটা তো বাঙ্গু প্রগতিশীলদের 7 জন্মের ভাগ্য। কিন্তু এই ভাগ্য বেশি দিন টিকবে না। হাসিনা যেমনে জয় বাংলা হয়েছে, আওয়ামী লীগ যেমনে জয় বাংলা হয়েছে, 32 নম্বর যেমনে জয় বাংলা হয়েছে, এই গানও জয় বাংলা হবে। এরপর বঙ্গভঙ্গ রদ করার এরকম অপচেষ্টাকে প্রতিহত করার জন্য 1906 সালের ডিসেম্বর মাসে ঢাকায় নবাব সলিমুল্লাহ তার বাড়ি আহসান মঞ্জিলে সমগ্র ভারতবর্ষের মুসলমান নেতাদের আমন্ত্রণ জানান। উপলক্ষ ছিল অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্সের মিটিং। স্যার সৈয়দ আহমেদ খান এই এডুকেশনাল সংস্থা প্রতিষ্ঠা করছিলেন। সেই মিটিংয়ে আহসান মঞ্জিলে সারা ভারতবর্ষ থেকে 3000 মুসলমান ডেলিগেট যোগদান করেন।
মিটিংয়ে সভাপতিত্ব করেন উত্তরপ্রদেশের মিরাটের নবাব ভিকারুল মুলক। আজকের শাহবাগ তখন নবাব সলিমুল্লাহর বাগান ছিল। এইখানেই নবাবের একটা বাগান গাড়ি ছিল এই শাহবাগে। সেই শাহবাগের বাগান বাড়িতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মিটিং। শাহবাগ থেকে এই ঘটনার শুভ সূচনা, যেখানে নবাব সলিমুল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটা রাজনৈতিক দল গঠন করার প্রপোজাল দেন, যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এইভাবেই জন্ম হয় মুসলিম লীগের। স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু নবাব মহসিন মুলককে করা হয় মুসলিম লীগের সেক্রেটারি এবং সংবিধানের মূল লেখক। লীগের প্রথম অনারারি প্রেসিডেন্ট করা হয় ইমাম আগা খানকে। কলকাতার বাবুদের আন্দোলন আর তাদের সন্ত্রাসীদের সন্ত্রাসে অবশেষে ইংরেজ সরকার হার মানে। 1911 সালের ডিসেম্বর মাসে রাজা পঞ্চম জর্জ ভারতের দরবারে আসেন। তখন ইংরেজ সরকার সিদ্ধান্ত নেয় তারা এই বঙ্গভঙ্গকে রদ করবেন। রাজা দরবারে এই প্রক্লেমেশন জারি করেন। রঠাই আনন্দে রচনা করে ফেলেন, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। শুনেন, এই জনগণ মন আজ ভারতের জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বন্দ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদি তরঙ্গ। তব শুভ নাম জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। এই গান গাওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রটা নিয়ে একটা মজার গল্প শোনায়। রটা কিন্তু মেয়েলি ভয়েসে কথা কইতেন। এটা নিয়ে প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিনের একটা ঘটনা আছে ওনার আত্মজীবনীতে, অতীত দিনের স্মৃতি বইতে। আবুল কালাম শামসুদ্দিন তার বন্ধু কাজী নজরুল ইসলামের সাথে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুতে আয়োজিত একটা স্মরণ সভায় গেছিলেন। সেখানকার অভিজ্ঞতা শুনেন। যথাসময়ে সভা মঞ্চে আপন আসন থেকে রবীন্দ্রনাথ উঠে দাঁড়ালেন। হঠাৎ নারী কণ্ঠ শুনে চমকিত হলাম। কোথা থেকে নারী কণ্ঠের কবিতা আবৃত্তি ভেসে আসছে বুঝতে না পেরে চারিদিকে চাইতে লাগলাম। মনে হলো সভা মঞ্চ থেকে স্বর ভেসে আসছে। নজরুলকে জিজ্ঞাসা করলাম, কবিতা আবৃত্তি করছেন কে? নজরুল হেসে বললেন, রবীন্দ্রনাথের মুখের দিকে চেয়ে দেখুন তো। চেয়ে দেখলাম, তাই তো, মুখ নড়ছে, কিন্তু এ নারী কণ্ঠ কেন? নজরুল বললেন, তার কণ্ঠস্বরই এরূপ। আমি বিস্মিত হলাম। এমন নারী কণ্ঠের স্বর যে কোনো পুরুষের থাকতে পারে এ ধারণা আমার ছিল না। রঠার অখণ্ড সোনার বাংলা ছিল অখণ্ড ভারত মাতার একটা অংশ। এই গান কিভাবে কোন যুক্তিতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? যারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করাইছে তাদের মধ্যে মুখ্য চরিত্র হচ্ছে কুখ্যাত ভারতের দালাল রয়ের এজেন্ট চিত্তরঞ্জন সুতারের সহচর সিরাজুল আলম খান, যাদের উদ্দেশ্যই ছিল পূর্ব বাংলাকে ভারতের সাথে যোগ করানো। ঠিক এই উদ্দেশ্যেই তারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইছে। সিরাজুল আলমের সহচর জাসদের মহিউদ্দিন তার বইতে কি লিখেছে দেখেন। সিরাজুল আলম খান তখন কলকাতার ভবানীপুরে রাজেন্দ্র প্রাসাদ রোডের চিত্তরঞ্জন সুতারের বাড়িতে ঘুমায়। হ্যাঁ, ওর বাড়িতেই থাকতো। চিত্তরঞ্জন সুতারের কার্যকলাপ আমি আগের এপিসোডে আলোচনা করছি। সুতার বাংলাদেশেও রয়ের ফান্ডিং নিয়ে সশস্ত্র বঙ্গভূমি আন্দোলন করছিল। এই সুতার 71 সালে ইন্দিরা গান্ধীকে বারবার বলছিল ভারত মাতা যেন বাংলাদেশকে সম্পূর্ণভাবে নিজের সাথে যুক্ত করিয়া পশ্চিম বাংলার সাথে যোগ করে রবীন্দ্রনাথের অখণ্ড সোনার বাংলা প্রতিষ্ঠা করে। জাতীয় সঙ্গীতের সিদ্ধান্ত সিরাজুল আলম খান কিভাবে নেয় সেটা এখন শুনেন। 2 মার্চ বিকালে সিরাজুল আলম খান ইকবাল হলের ক্যান্টিনে ছাত্রলীগের একদল নেতা কর্মীকে নিয়ে বসলেন। কিছু কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। তিনি কিছু একটা বলছেন আর কেউ একজন নোট নিচ্ছেন। তিনি বললেন, জাতীয় পতাকা কেমন হবে? কয়েকজন বলল, আজ বটতলায় যেটা তোলা হয়েছে সেটাই হোক। জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ উঠতেই দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্প ভরা গানটির প্রস্তাব এলো। কিন্তু এর দুটো সমস্যা ছিল। প্রথমত, গানটার কোথাও বাংলা বা বাংলাদেশ শব্দটি নেই। দ্বিতীয়ত, গানটার কোনো রেকর্ড পাওয়া যায় না। শেষমেশ প্রস্তাব করা হলো রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত করা হোক। সিরাজুল আলম খান মাথা নাড়লেন। একজন সঙ্গে সঙ্গে নোট নিল। এরপর এলো জাতির পিতা প্রসঙ্গ। রঠা কখনোই বাঙালি জাতীয়তাবাদী ছিল না। কলকাতার কোনো হিন্দুই বাঙালি জাতীয়তাবাদী হয় না। পশ্চিম বাংলার সকল হিন্দু বুদ্ধিজীবী এলিট সবাই সর্বভারত প্যান ইন্ডিয়ান অখণ্ড হিন্দু ভারতে বিশ্বাস করত এবং করে এবং করবে। এরা সর্বদা আগাগোড়া অখণ্ড ভারত মাতার পূজারী। আগামী এপিসোডে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই মুসলমানদের স্বার্থবিরোধী সন্ত্রাসী বঙ্গভঙ্গ রদ আন্দোলনের চারণ কবি রবীন্দ্রনাথের রচনা করা আমার সোনার বাংলা গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়, এই প্রশ্নটা আমাদের তুলতেই হবে। এই গান তো কারোই গাওয়া উচিত না। অতি দ্রুত গণভোট আয়োজন করে এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সিরাজুল আলম খানের চাপায় দেওয়া গানকে কখনোই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নেওয়া যাবে না, হবে না। রঠা বাঙ্গ প্রগতিশীলদের কাছে সবসময় একটা পলিটিক্যাল প্রজেক্ট ছিল। বাঙালি জাতীয়তাবাদের নামে পূর্ব বাংলার মুসলমানদেরকে যে
কিরকম ভণ্ডামি গিলাইছে আওয়ামী বামেরা সেটা আগামীতে ফাঁস করা হবে, সামনের এপিসোডে সেটা নিয়ে আলাপও করা হবে। আমি 100% শিওর, যদি ধরেন নকশাল বা অন্য কেউ পশ্চিম বাংলা রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তুলতো, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে উনি নুরুল আমিন, ফজলুল কাদের চৌধুরী অথবা গোলাম আজম যেরকম অখণ্ড পাকিস্তান রক্ষার চেষ্টা করছিলেন,